আসসালামু আলাইকুম সবাইকে। Herzlich willkommen alles। ৩ দিনে মাত্র ৩ দিন অপরচুনিটি কার্ড ভিসা এই শিরোনামে আজকে আপনারা ভিডিওটি দেখতেছেন। আ অপরচুনিটি কার্ড ৩ দিনে মাত্র ৩ কর্মদিবসে একজন ভাইয়া আমাদের একজন স্টুডেন্ট উনি ভিসা পেয়েছে এবং উনার ফ্লাইট হচ্ছে আ সেপ্টেম্বরের ৪ তারিখ। আর উনি ভিসা পেয়েছেন হচ্ছে মের ১৯ তারিখ। তো টোটাল গল্পটা কি? উনি কিভাবে হচ্ছে এত সহজে ভিসা পেয়ে গেল এবং উনি কি করেছিল? কতদিন লেগেছে উনার টোটাল প্রসেসটা করতে? ইত্যাদি আমরা বিস্তারিত আকারে ভাইয়ের মুখ থেকে সরাসরি জানবো আজকে পলাশ ভাইয়ের কাছ থেকে। আ যিনি পেয়েছেন উনার নাম হচ্ছে রফিকুল ইসলাম পলাশ ভাই। রফিকুল ইসলাম পলাশ ভাই। আচ্ছা। পলাশ ভাই আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাইয়া কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দীর্ঘদিন ধরেই আপনাকে নিয়ে প্ল্যানিং করতেছিলাম যে একটা সেমিনার করব। যেহেতু আপনি খুব সহজে হচ্ছে মাত্র অল্প ৩ দিনে ৩ কর্মদিবসে হচ্ছে অপরচুনিটি কার্ড ভিসা পেয়েছেন। আপনার আশপাশে একটু নয়েজ একটু আপাতত মিউট করেন। তো আচ্ছা, আপনি আচ্ছা। হচ্ছে আ মাত্র ৩ কর্মদিবসে হচ্ছে কিভাবে ভিসাটা পেয়ে গেলেন? এটা হচ্ছে একটা প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে আপনি অপরচুনিটি কার্ড ভিসায় যাবেন এইটা কেন চয়েস করলেন? ইত্যাদি নানান প্রশ্ন থাকবে। তো শুরুর দিকে আসি। অপরচুনিটি কার্ড ভিসা পেয়ে আপনার অনুভূতি কি? জি, আলহামদুলিল্লাহ। খুবই ভালো অনুভূতি। জার্মানি তো সবার জন্য আসলে একটা স্বপ্নের জায়গা। এটার জন্য যে আমি অ্যাপ্লাই করছি এবং এটা হয়ে গেছে জন্য আমার ভালো লাগতেছে আরকি। আচ্ছা, আপনি অফিসে আছেন। এজন্য একটু আশপাশে নয়েজ। আর আমরা একটু ঠিক আছে। জি, অবশ্যই। হ্যাঁ, আপনি বেশি লেট করে ফেলেছি। ওকে, ফাইন। তারপর হচ্ছে আপনি শুরুটা কিভাবে হয়েছিল ভাইয়া? শুরু থেকে যদি একটু বলতেন। হ্যালো? পলাশ ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ। আপনি অপরচুনিটি কার্ড ভিসা যে চিন্তা করছেন একদম শুরুটা মানে কিভাবে চিন্তা করলেন এবং কিভাবে শুরু করলেন? যদি একটু বলতেন। এখন কি নয়েজটা কমছে? হ্যাঁ, নয়েজ কমছে। আচ্ছা। আসলে অপরচুনিটি কার্ডটা ভিসাটা শুরু হয়েছে হচ্ছে আপনার 2024 জুন থেকে। আপনার যাত্রা। যতটুকু আমি জানি আর কি জুন বা জুলাই থেকে শুরু হয়েছে। হুম, তো আমি একটু বাইরে যাওয়ার জন্য আগে থেকে চিন্তা ভাবনা করতেছিলাম। তো যখন দেখলাম যে আসলে কিভাবে সহজে এবং আমি যে কেরিয়ারে জব করি সেই কেরিয়ারের জব দিয়ে কিভাবে বাইরে যাওয়া যায়, কারণ আমার পড়ালেখার সাথে সাথে আমার জবের এক্সপিরিয়েন্সটা আছে, এটাকে কাজে লাগায় কিভাবে বাইরের দেশে মুভ করা যায় এবং এবং এই কাজটা যেন বাইরে যেয়ে করতে পারি, আচ্ছা, আচ্ছা। সেজন্য আসলে অপরচুনিটি কার্ডটা চুজ করছি। এবং জার্মানিতে প্রচুর স্কিল লোকজনের খুব চাহিদা, সেই সেন্সে আসলে ভাবলাম যে তাহলে এইটা একটু ট্রাই করে দেখি কি হয়। তো ওইটা নিয়ে তখন জুন জুলাইয়ের দিকে ওরা ফার্স্ট এইটা শুরু করলো। তো বাংলাদেশে যখন জুন জুলাই থেকে শুরু করছে তখন বাংলাদেশে এটা আসলে ওইভাবে শুরু হয় নাই। অফিসিয়ালি ওরা শুরু করছে, বাট বাংলাদেশ এম্বাসি তখনও আপনার হুম, জিনিসটাকে অ্যানাউন্সমেন্ট করে নাই। তো অ্যানাউন্সমেন্ট করে নাই, সমস্যা নাই। তখন ওদের এম্বাসির ওয়েবসাইট গুলো এবং অন্যান্য জায়গাগুলো সবগুলো ঘেটে সার্চ করলাম, দেখলাম যে কোথায় কি আছে, কি অবস্থায় চলতেছে আর কি, একটু দেখলাম। তো দেখার পরে মনে হলো যে না, যে আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স এবং আমার যা ওদের যে রিকোয়ারমেন্ট অপরচুনিটি কার্ডের জন্য, সেগুলোতে আমি ফুলফিল হয়ে যাই। ওকে। আ পলাশ ভাই। তারপরে দেখতে দেখতে পরে ওরা পরে এম্বাসি আর একটা লিঙ্ক দিল। এম্বাসি এবং একটা মজার বিষয় হচ্ছে যারা জুন জুলাইতেও কিছু অ্যাপ্লাইয়ের অপশন ছিল, সেটা ম্যানুয়ালি অ্যাপ্লাইয়ের অপশন ছিল। সেটা হচ্ছে হলো আপনার আহ, ওরা সবকিছু ডকুমেন্টস গুলো রেডি করে সেটা ওরা ম্যানুয়ালি মানে এম্বাসিতে হার্ড কপি জমা দিতে হতো। তো হুম, সেটা আমি তখন আসলে জানতাম না এবং সেটা একটু রিস্কি ছিল, কারণ বাংলাদেশ থেকে ওইটা আপনি জানেন যে জার্মানিতে যে কোনো ভিসাতে আপনি যাইতে চান একমাত্র হাউস বিল্ডিং ছাড়া
মাস্টার্স হোক বা অন্য ইসের হোক, সেটার জন্য একটা ব্লক অ্যাকাউন্টের ব্যাপার দরকার হয়। তো সেখানে ব্লকটা করা একটা রিস্কের ব্যাপার ছিল। তো ওইটা হচ্ছে জানতাম না, তো মাস দুয়েকের মধ্যে দেখলাম যে ওরা একটা পোর্টাল ওপেন করছে। তো তখন আমি অপরচুনিটি কার্ড বিষয়, হ্যাঁ অপরচুনিটি কার্ড বিষয়ের জন্য একটা পোর্টাল ওপেন করছে। সেখানে আপনার ফার্স্টে হচ্ছে একটা চেকলিস্ট দেয়, যে এই চেকলিস্টগুলোতে আপনি ফিল আপ আপনার ক্যারিয়ার, আপনার সার্টিফিকেট এবং ওদের যে রিকমেন্ডগুলো, সেই রিকমেন্ডগুলো ফুলফিল হইলে আপনি নেক্সট স্টেপে যাইতে পারেন। ওই পোর্টালে মানে 3টে স্টেপ থাকে আর কি। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি এলিজিবল কিনা, মানে আপনি ইসের জন্য কি বলার নাম, আপনি হচ্ছে হলো অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবল কিনা, এটা হলো ফার্স্ট চেকিং। চেকিং হন, তারপরে হচ্ছে হলো যে আপনার পার্সোনাল ইনফরমেশন। এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা অনেকেই হচ্ছে ইদানিং অপরচুনিটি কার্ড ভিসার জন্য মানে মরিয়া হয়ে যাচ্ছি, বা কোনো রকম একটা রিকোয়ারমেন্ট একদিক দিয়ে পূরণ হলেই অন্য দিক দিয়ে চিন্তা করে যে আমি অপরচুনিটি কার্ড ভিসা পেয়ে যাবো, এরকম একটা চিন্তা থাকে। তো সেক্ষেত্রে শুরুর দিকেই হচ্ছে যে আমি আসলে অপরচুনিটি কার্ডের জন্য উপযুক্ত কিনা এটা যাচাই করার একটা সুযোগ থাকে। হ্যাঁ, যাচাই করার একটা সুযোগ থাকবে। যেমন ধরেন আপনি এটা কোথায় যাচাই করবে, কিভাবে করবে একটু বলেন তো? এটা ওই ওয়েবসাইটের ফার্স্ট রিকোয়ারমেন্টই এটা। আচ্ছা, আপনি যদি এলিজিবল হন এবং তাহলে ওরা আপনাকে সেকেন্ড স্টেপে পাঠাবে, আদারওয়াইজ পাঠাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা এলিজিবল হবেন কি না সেটা বোঝার জন্য হচ্ছে যে আপনাকে একটা বিএসসি সার্টিফিকেট লাগবে এবং মিনিমাম 5 থেকে 7 বছরের জব এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, জব এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে কিছু কিছু বিষয় আছে, যেমন সাবজেক্টের আইটি হইলে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইলে ল্যাঙ্গুয়েজটা প্রিফার করে না, কিন্তু আপনি যদি ধরেন একটা ব্যাংকার আপনি বাট কোনো ম্যানেজমেন্টে জব করেন, তাহলে আপনার সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা লাগবে। বুঝতে পারছেন? এটা মিনিমাম। এবং ধরেন আপনার কোনোটা এটা নাই, আপনার এটার সাথে হয় না, তখন আপনার আবার এজ, তারপর হচ্ছে ভার্সিটি সার্টিফিকেট, আপনার যে আপনি যদি বিবাহিত হন তাহলে স্পাউসের, এই সব কিছু দিয়ে আবার একটা 6 পয়েন্ট একটা ক্যালকুলেশন করা, অল্টারনেটিভ বিও আছে এটা জাজমেন্ট। 6 পয়েন্ট এলিজিবল হন, তাহলে আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন। আচ্ছা, আপনার 6 পয়েন্ট আপনি কিভাবে মিলাইছেন, মানে কি কি যোগ্যতায় আপনার 6 পয়েন্ট হয়েছে? পয়েন্ট বেজে যাইনি, কারণ আমার হচ্ছে ভার্সিটি ওদের এডুকেশনের সাথে ম্যাচ করে এবং আমার 5-7 ইয়ার্স প্লাস এক্সপেরিয়েন্স আছে। সেটার কারণে আমি আর ওই পয়েন্ট বেজে যাইনি। আমি আমার মানে ভার্সিটি, আমি আমার বিএসসি সার্টিফিকেটের যে ওদের ফুল হয় সেই আমি, তার মানে আমরা জানতে পারলাম যে টোটাল 6 পয়েন্টের হিসাব যেটা আমরা জানি বিভিন্ন ইস্যু বা বিভিন্ন দিক মিলিয়ে, তো ওই দিকটা পয়েন্ট না মিলিয়েও আপনার হচ্ছে অন্যান্যভাবে দুইটাই ওয়ে, একটা হচ্ছে আপনার পয়েন্ট বেজে আর একটা হচ্ছে আপনার ভার্সিটি রিকগনিশন করে কিনা। আচ্ছা 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 আচ্ছা, ভার্সিটি ইয়া করে কিনা নাকি? আপনি যদি বিএসসি সার্টিফিকেট হন তাহলে আপনি এখানে তাহলে আপনার ওই পয়েন্ট বেস গুলো লাগবে না। ভার্সিটি মানে বিএসসি সার্টিফিকেট এবং হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স যদি থাকে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে মাঝখানে একটা কথা বলে রাখি, যারা আমার অডিয়েন্স তারা অনেকেই ভাববে যে হয়তো বা পলাশ ভাইকে হচ্ছে আমরা ভিসা এনে দিয়েছি বা আমরা সব প্রসেসিং করে দিছি বা আমরা অপরচুনিটি কার্ড ভিসা করে দেই ইত্যাদি মনে করবে। তো আমরা এখানে একদম লাউড অ্যান্ড ক্লিয়ার বলি, সেটা হচ্ছে যে হাউস বিলং এ টু জেড শুধুমাত্র একটি ভাষা শেখার প্রতিষ্ঠান। এখানে পলাশ ভাই হচ্ছে আমাদের ভাষা শেখার একজন ছাত্র, স্টুডেন্ট। উনি হচ্ছে সম্পূর্ণ নিজে নিজে হচ্ছে অপরচুনিটি কার্ড ভিসা পেয়েছে, কারো হেল্প ছাড়াই। ঠিক আছে? তো আপনারা যারা হচ্ছে নিজে নিজে ট্রাই করতেছেন তাদেরকে সাধুবাদ জানাই, ভাইয়ের কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারেন। এবং হচ্ছে যারা এজেন্সি করতেছেন, ওকে ফাইন, এজেন্সির মাধ্যমে ট্রাই করতেছেন, ভালো, নিজে একটু প্যারামুক্ত থাকবেন। বাট পলাশ ভাই কিন্তু উনি সব কিছু নিজে নিজে ম্যানেজ করে ফেলেছে মাশাল্লাহ, এবং ওনার কারো হেল্পের প্রয়োজন হয় নাই। আর তাছাড়া আমরা হচ্ছে একজন ভাষা শেখার প্রতিষ্ঠান, আমরা আমাদের প্রতিষ্ঠানটি, এইখানে ভাইয়া হচ্ছে আমাদের কাছে ভাষা শিখতেছে। উনি বর্তমানে A2 লেভেলে পড়াশোনা করতেছে আমাদের এখানে। সো এটা আমি মাঝখানে একটু ক্লিয়ার করে রাখলাম, যাতে কেউ হচ্ছে কোনো রকম উল্টা পাল্টা ভাবার সাথে সুযোগ না থাকে, এটা আমি ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, ওকে। তো পলাশ ভাই যেখানে ছিলাম শুরু, ওইখান থেকে একটু আগান। হ্যাঁ, এইটাই। তারপরে হচ্ছিল ধরেন আমি এগুলো সবকিছু পরে রেডি করলাম। এখন আপনার বিষয়টা হচ্ছে যে আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে বিএসসি করছি ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশনের উপরে। তখন ওদের একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছিল যে আপনার
মানে ওদের এটা ডকুমেন্টসটা লাগবে, সেটা হচ্ছে যে আপনার সাবজেক্টটা ওদের শিক্ষার কারিকুলামের সাথে বা ওদের ইউনিভার্সিটির সাথে জিনিসটা ম্যাচ করে কিনা। হুম সেটার জন্য আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের কপিটা আপনাদের ওদের পাঠাইতে হয়। এটা আলাদা একটা ওয়েবসাইটে জ্যাপ করতে হয়, যেটা আর কি। জ্যাপ করতে হয়। আচ্ছা হ্যাঁ, জ্যাপ করতে হলে হবে কি, এটা আপনি আপনার ভার্সিটির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনার ভার্সিটি থেকে পাঠাইতে হবে। তো ওরা এটার উপরে বেস করে আপনাকে একটা সত্যায়িতর মতো আর কি, আমি যদি একটু বাংলা ভাষায় বলি, তো ওরা একটা সত্যায়িত করে ওরা একটা সার্টিফিকেট আপনাকে দিবে। এইটা আবার এম্বাসিতে দরকার হয়। ঠিক আচ্ছা আছে, তো আমি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করছি, তো তখন আমি এই এটা অ্যাপ্লিকেশন জাস্ট জ্যাবে অ্যাপ্লিকেশন করছি। ওই অ্যাপ্লিকেশন করার পরে ওরা একটা কনফার্মেশন মেইল দিচ্ছে অ্যাপ্লিকেশন হয়েছে, কিন্তু আমাকে যে জ্যাবের যে সার্টিফিকেটটা তখন আমি এটা পাইনি। আমি তো ইন দ্য মিড টাইমে আমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিছি। আচ্ছা করে দেওয়ার পরে যখন আমি ফাইনাল এম্বাসিতে ইন্টারভিউতে যাব, তো যাকে ওখানে পরে আসতেছি, তো পরে হচ্ছে এই যে ভার্সিটি সার্টিফিকেট, আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে এবং ব্লগ, এগুলো সব। এখানে একটা বিষয় হচ্ছে, আমি সেপ্টেম্বরের 27 তারিখে আপনার জয়েন মানে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করছি। তো এটার আমার যখন আমি অ্যাপ্লিকেশন সাবমিট করি তখন ওয়েটিং পিরিয়ড ছিল 6 থেকে 12 মাস। ঠিক আচ্ছা আছে, হুম তো এটা ডে বাই ডে কমতে 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 তো ফাইনালি এটা আমি এপ্রিলের 4 তারিখে হলো না, সরি, মার্চের 3 তারিখ হচ্ছে আমি প্রিলিমিনারি রিভিউতে যাই। প্রিলিমিনারি রিভিউটা হচ্ছিল যে আমি যে প্রথমে ওই যে বললাম না আপনাকে 3টে স্টেপ, হুম ওখানে অনেক কন্টাক্ট হাবি যাবে, এসব যা যা ইনফরমেশন লাগে পাসপোর্ট নাম্বার দিয়ে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হয়। তো ওই যে আমি যে ফিল আপগুলো করছি, ওখানে যদি কোনো প্রকার কোনো ইনফরমেশন চেঞ্জ করতে বা ভুল হয়েছে মনে হয়, তাহলে এটা এই 1 মাসের মধ্যে চেঞ্জ করতে হবে, করার একটা সুযোগ দেয় ওরা, এডিট করার একটা অপশন দেয়। তো এডিট করার পরে আমি এখানে আমার ওই যে জ্যাপ ছিল না, যেটা আমি আপনাকে বলছিলাম মাঝখানে, জ্যাপ ছিল না, সেটা আমি সার্টিফিকেট পাইছি ইন দ্য মিড টাইমে। কারণ হচ্ছে আমি সেপ্টেম্বর অ্যাপ্লাই করছি, মার্চ, আপ- তাই আপনি দেখুন আমাকে 6 মাস। হ্যাঁ আপনি আমাকে বলেছিলেন যে একবার হ্যাঁ, কাগজপত্র বা ব্লক মানি সবকিছু মানে সাবমিট করার একটা অপশন মানে সুযোগ আসছিল, বাট ওইটা আপনি নেন নাই যেহেতু আপনার ওই জ্যাপ করা ছিল না। হ্যাঁ হ্যাঁ ছিল না। তারপরে যখন লাস্টের দিকে আসছে তখন ওইটা আমি ওই সুযোগটা তখন নিছি, এবং তখন হচ্ছে আমি ওই যে আপনার এটা সবাইকেই দিবে, যারা হুম এখানে অ্যাপ্লাই করবে সবাইকেই দিবে। তো ওখানে আমি জ্যাবের কাগজপত্র হবে যাবে, যা যেখানে আমার একটু ভুল টুল ছিল সেগুলো সব সিলেক্ট করে আমি আবার সাবমিট করে দিছি। সাবমিট করে দেওয়ার পর এটা টাইমটা দেয় 1 মাস 30 দিন আর কি। হুম টাইমটা করার পরে ওরা আমার ওই পোর্টাল, এখন এখানে কিন্তু সব কাজ পোর্টালে হচ্ছে, হুম আপনার কোনো কাজ বাই মেইলে হইতেছে না। তো ওরা তারপরে হলো ওই পোর্টাল থেকে আমাকে আমার মনে আছে এপ্রিলের 12 তারিখে সম্ভবত আমাকে আপনার ইসের জন্য ইন্টারভিউর জন্য করে 12 তারিখ, হ্যাঁ ইন্টারভিউর 12 বা জন্য 13 তারিখ মেবি হবে, আমাকে হ্যাঁ, বলেছিলেন। 12 তারিখে ইন্টারভিউতে অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাকে স্লট দেয়। তো আমি যখন দেখলাম তখন এপ্রিল মাসে ছিল, এপ্রিল মাসে আমি আর স্লট নিইনি, আমি তখন মে মাসের 14 তারিখে স্লট নিছি ইন্টারভিউর জন্য, হুম যে এটা এম্বাসি ফেস করতে হবে। তো ইন দ্য মিড টাইমে আমি যখন 14 তারিখে নিলাম, আমি 16 তারিখে আমার ব্লক করছি। এবং আমার একটা ইচ্ছা ছিল যে আমি এর আগেও আমি কোনো ব্লক মানে টাকা ধরেন এখানে লাগছে 13,321 ইউরো, এটা আমি কোনো থার্ড পার্টির মাধ্যমে পাঠাইতে চাইনি। এতে যদি আমার ভিসা না হইতো তাহলে আমি নাই করতাম, কিন্তু আমি কোনো থার্ড পার্টির মাধ্যমে পাঠাবো না। হুম থার্ড পার্টির মাধ্যমে পাঠানোর অনেক অফার আমার কাছে আসছিল যে এটা পাঠানো যাবে, কিন্তু আমি বলছি না ভাই, ব্লক থার্ড মানি পার্টির মাধ্যমে দিয়ে তো পাঠানো। প্রথম দিকে ব্লক করার অপশন বা ওই সুযোগ হ্যাঁ, সুবিধাগুলো প্রথম পাওয়া দিক দিয়ে যাচ্ছিল না। যে আমি যে জুন জুলাই হ্যাঁ 2024 জুন জুলাই আগস্ট ব্যাংক সেপ্টেম্বরের দিকেও বাংলাদেশের কোনো ব্যাংকগুলো অপশন ছিল তখন না। এই সুযোগ সুবিধাগুলো দিচ্ছিল না, কিন্তু এখন তো আবার না, ছিল মানে না। বিভিন্ন ব্যাংকে। হ্যাঁ, দিচ্ছিল না, এবং এটা আপনার নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ওইভাবেই আপনার থার্ড পার্টির মাধ্যমে বা কারো যদি পরিচিত থাকে হুম তো সেইভাবে সেটা পাঠাইছে। এখন ঠিক তো আছে, ঠিকঠাক। কিন্তু ব্যাংক ডিরেক্ট যে আপনি ব্যাংক থেকে ওইখানে পাঠাবেন সেটা কোনো অপশন ছিল না। তো হুম এটা চালু হয়েছে জানুয়ারি থেকে, তো আমি তো এপ্রিলে করছি। হুম তো আমার এটা তখন আমি বলছি যে আমি যদি যে টাকা পাঠাই আমি বাংলাদেশ যে কোনো ব্যাংকের থেকেই পাঠাবো। তো হ্যাঁ। যাই হোক, আমি ব্র্যাক ব্যাংকের থেকে পরে এটা পাঠাইতে পারছি। আচ্ছা, আপনি তাহলে পরবর্তীতে নিজে নিজে ব্র্যাক ব্যাংকে হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় কত 17 লক্ষ প্লাস? তখন তো ইউরো রেটটা বেশি ছিল, প্রায় 1864 মতো পড়ে গেছে, 18 লাখ তখন 64 মতো। 18,64,000 মতো ব্লক মানি দেখাইছিল। আর এমনি ইউরোর হিসাবে হচ্ছে 13,300 কথা বলতেছেন আপনি।
13,321। 321 ইউরো হচ্ছে আমাদেরকে কি ব্লক মানি দেখাইতে হবে, বা আপনি এটা দেখিয়েছেন। হুম আচ্ছা, সেটা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে, তাই তো? হুম হুম। ওকে, তারপর? আচ্ছা, তারপরে হচ্ছে হলো, তো পরে এগুলো সবকিছু রেডি আমার। মানে এখানে এম্বাসি যখন আমি অ্যাপার্টমেন্ট নেই তখন আমি এম্বাসি আমাকে একটা চেক লিস্ট দিছে, বাট ওই চেক লিস্টের পরে অনেক কিছু নিয়ে যেতে হয়। হুম যেমন ধরেন আপনার ভিডিএক্সটা, তারপর হচ্ছে আপনার মোটিভেশন লেটার, সিভি, ব্লক অ্যাকাউন্ট, আপনার টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে আপনি কোথায় যে থাকবেন এবং আপনি কি জব। ও, ইন দ্য মিড টাইম একটু বলি, আমি ইন দ্য মিড টাইম হচ্ছিল আমি আমার আমি 2টা ইন্টারভিউ ফেস করি আর কি। মানে জার্মানি 2টা, একটা অ্যামাজনে ইন্টারভিউ ফেস করি এবং চাকরির একটা জন্য? হচ্ছে হলো আপনার চাকরির জন্য, এবং একটা হচ্ছে হলো আপনার শেয়ার কি বলে ওদের একটা কোম্পানিতে আমি ইন্টারভিউর জন্য অনলাইন ইন্টারভিউ দিই। তো এইটা আমাকে খুব হেল্প করছে যে আমি অ্যাপ্লাই করতে। তো আমার লাস্টের ইন্টারভিউটা খুব ভালো হয়েছিল, কিন্তু ওই জার্মানিতে একটা অসুবিধা হচ্ছে যে আপনার মানে ওরা ভিসা প্রসেসিং নিয়ে কাজ করতে চায় না। যদি আমি জার্মানিতে থাকতাম তাহলে আমার জবটা হইতো। হ্যাঁ, যেহেতু আমি জার্মানিতে নাই এবং আমি জার্মানির বাইরে আছি, তো ওরা মানে আমার আসার নিশ্চিত জন্য যে ছিলেন। ভিসা হ্যাঁ, যে মানে আপনি যে নিশ্চিতভাবে চলে যেতে পারতেছেন, ওই ব্যাপারটা তো ওনারা। নিশ্চিতের বিষয় হচ্ছে সে আমি নিশ্চিত, অনিশ্চিতের পরের বিষয় হচ্ছে তোমার কাছে ভিসা আছে কি নাই। ও আচ্ছা ভিসা আচ্ছা, থাকলে হ্যাঁ, পরে প্রসিডিউরে যাবো, ভিসা না থাকলে যাবো না। যাব না। বিষয়টা এরকম টাইপের। ডিরেক্ট কথাবার্তা, হ্যাঁ। ডিরেক্ট কথাবার্তা এখানে আসলে ওরা আর, এবং ওরা ভিসা নিয়ে কোনো আমাকে কোনো প্রকার হেল্প বা কিছু করবে না। হুম হুম, বুঝতে তো পারছি। আমি তখন বলছি যে আসলে আমার কাছে এখন ভিসা নাই, আমি এরকম অ্যাপ্লাই করছি, তো আমার একটা ভিসা আসতে আসতে হয়তো আমি আসলে আগস্ট সেপ্টেম্বর দিকে পাবো, এরকম টার্গেট করছি। তো ওরা আর কোনো ওরাও একটা নিয়ে আসলে আগায়নি। জানে কখন কার ভিসা রিজেক্ট হবে, কেউ বলতে পারবে না। হ্যাঁ 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 তো হ্যাঁ। শুধু তো শুধু যাই ভিসা হোক, না থাকলে তারপর আমরা হচ্ছে হলো, আগাবো না, এরকম আর কি ওনাদের ব্যাপারটা। হ্যাঁ আগাবে না। তারপর হচ্ছে হলো আমি ভিসা যখন পাই পর ওদেরকে নক করছি, বাট ওই পোস্টের এটা শেষ হয়ে গেছিল যা ঘটাবার। তো এইটা আমাকে খুব হেল্প করছিল। তো এই যে যে যা কাগজপত্র যা আছে সবগুলো গোছায় আমি মে মাসের 14 তারিখে সকাল 9:30টায় আমি ইন্টারভিউ দিতে চাই। ওকে। তো ভিসা অফিসার আমার সবকিছু নিল। পরে ফার্স্টে আমার পাসপোর্টটা চাইলো এবং আমার কাছে আমার ছবি চাইলো। ছবি এবং পাসপোর্ট আগে দিলাম। পরে আমার এই সবগুলোর যা বললাম এগুলো সবকিছুর একটা অরিজিনাল কপি আলাদা করছি এবং সবগুলো ফটোকপি অ্যাকসেপ্ট করছি। তো ফার্স্টে সে সবগুলো ফটোকপি চাইলো, সবগুলো দেখলো। দেখার পরে আমাকে জিজ্ঞেস করলো যে, বাংলাই বলি আমি, আমাকে জিজ্ঞেস করলো যে আপনি হ্যাঁ হ্যাঁ, বাংলা। কোথায় যাবেন। আমি বললাম যে আমি আমার একটা ফ্রেন্ডের আমি অ্যাড্রেসটা একটু রেফার হিসেবে দিছিলাম। যে অ্যাড্রেসটা হচ্ছিল যে আমার একটা ফ্রেন্ড আছে এখানে জব করে, স্কুল ফ্রেন্ড আমার। তো ওর মানে ইনিশিয়াল ওর কাছে উঠবো এরকম একটা অ্যাড্রেস দিতে হয় আর কি। হুম। তো আমি ইনিশিয়াল ওর অ্যাড্রেসটা দিছিলাম। তো ওকে জিজ্ঞেস করলো উনি কি হয়। আমি বললাম যে ও আমার স্কুল ফ্রেন্ড। আচ্ছা, তো উনি কই থাকে। আমি তখন ওকে বললাম যে অমুক জায়গায় থাকে। তো বললো আপনি তো ফ্রাঙ্কফুর্টে যাবেন, তো ফ্রাঙ্কফুর্ট থেকে ওনার বাসা কত দূরে। আমি বললাম যে এখান থেকে ফ্রাঙ্কফুর্ট থেকে ওনার বাসা যেতে ট্রেনে যেতে 40-30 মিনিট লাগে। ও আচ্ছা। তো আমি এগুলো বলতেছি এবং ওর স্ক্রিনে এগুলো সব টাইপ করতেছে। হুম এটা আর এম্বাসির সিনিয়রিটি যদি একটু বুঝাইতে চাই, সেটা হচ্ছে ধরেন আপনার আমরা ওই যে বাসের কাউন্টার গুলো যেরকম না, ধরেন আপনি দাঁড়ায় থাকেন, পিছনে বসে থাকে, হুম। সেই টাইপের আর কি, যে একটা ছোট কাউন্টার টাইপের মতো। ও পিছনে বসে আছে, ওর সামনে ল্যাপটপ, আর আমি হচ্ছে হলো আপনার সামনে দাঁড়ায় আছি। ওখানে বসার কোনো জায়গা নেই। ঠিক আচ্ছা আছে। আচ্ছা। ওকে। আচ্ছা, সিনিয়রিটি এরকম আর কি। তো দাঁড়ায় আছি। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে জার্মানি ওখানে 6টা কাউন্টার মোট। 1 থেকে 3 পর্যন্ত ফ্রান্সের কাউন্টার এবং 4, 5, 6 এটা হচ্ছে হলো আপনার জার্মানের কাউন্টার। তো আমি 6 নম্বর কাউন্টার ইন্টারভিউ দিই। তো দেওয়ার ফলে হচ্ছে হলো আপনার ও সবকিছু ডকুমেন্ট গুলো দেখলো। দেখার পর আমাকে জিজ্ঞেস করলো তুমি এখন কি করো। তো আমি বললাম যে আমি এখন একটা কোম্পানিতে অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি, বাট আমার রোল হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, কি কোম্পানি। বললাম আম্বার আইটি। তো আচ্ছা, জিজ্ঞেস করলো। আপনার তো কোম্পানি তো তারপরে ইন্টারন্যাশনাল মানের। হ্যাঁ, আমার জিজ্ঞেস করলো কোথায়। আম্বার আইটি। তারপর আম্বার আইটি সম্বন্ধে কিছু জিজ্ঞেস করলো। আমি বললাম যে আম্বার আইটি কি, তো আম্বার আইটি কি কাজ করে সেগুলো জিজ্ঞেস করলো। আমি বললাম আম্বার আইটি এই কাজগুলো করে। তো বলার পরে ও আবার জিজ্ঞেস করলো যে তুমি ওইখানে যে কি জব করবা। আমি বললাম যে আমি ওখানে যে আইটিতে জব করবো, ডাটা সেন্টার বা কনফিগার লেভেলে সে জব করবো। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এগুলো যেগুলো আমি বলতেছি এগুলো সব কিন্তু ও আমার দিকে তাকাচ্ছে, আমার সাথে কথা কনভারসেশন হচ্ছে এবং ও টাইপ করতেছে।
ল্যাপটপে হুম। বা ডেস্কটপ হোয়াটএভার যেটাই হোক, আমি শুধু মনিটরটা দেখছি আর কি। তো এখন এগুলো করার পরে তো আবার ব্যাক করলো যে তুমি এগুলো কিন্তু সব কনভারসেশন ইংলিশে হচ্ছে আর কি। হুম। তো কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করলো যে তুমি আম্বারেটির সম্বন্ধে আবার জিজ্ঞেস করলো, আম্বারেটির অফিস কোথায়, আম্বারেটির কাজ কি। তো এগুলো কথাবার্তা বলি। ইন দ্য মিড টাইম এগুলো কথাবার্তার মাঝখানে ও আমার কাছে 10,700 টাকা চাইলো, যে তুমি 10,700 টাকা দাও। আমি 10,700 টাকা দিলাম। দেওয়ার পরে ও ওখানে একটা আমাকে টিস্যু দিল। টিস্যু দিয়ে আমি আমার হাফ ফিঙ্গার মুছে বললো ফিঙ্গার দাও। ফিঙ্গার দিলাম, টিস্যু দিলাম, ও ফিঙ্গার দিলাম, তারপর টাকা দিলাম। টাকা নেওয়ার পরে মিড টাইম আবার কথা বলতেছে। বলার পরে বলতেছে যে তুমি আম্বারিটির কাজ কি। তা আমরা বললাম আম্বারিটি হচ্ছে যে ধরেন এখান থেকে সে রাজবাড়িতে কোনো লাইন দিবে, রাজবাড়িতে আমরা পপ করি। আমার কাজ হচ্ছে রাজবাড়িতে যদি একটা পপ করি ওটার ব্যাক এন্ড কনফিগার করে দিই। হুম। তখন আমাকে জিজ্ঞেস করলো যে তুই যে ওইখান থেকে যে কারো বাসায় লাইন দিবে আমি কিভাবে লাইন পাবো। ওখান থেকে আমাদের লোকাল লোক থাকবে, ওরা আপনার বাসা পর্যন্ত ফাইবার টেনে নিয়ে যায়, লাইন দিয়ে আপনি কনফিগার করতে পারবেন। ওই কমিউনিকেশনটা কে করবে? আমি বললাম যেটা আমার লোকাল কনসার্ন যে সেই করবে। তো আমি এটাতে যেটা আমার কাছে মনে হয়েছে, যেটা বুঝছি যে ওই যে একটা লোকাল ইউজারের সাথে আমার কোনো কনভারসেশন আছে কিনা হুম। আমাকে আসতে বুঝতে চাইছে। কারণ লোকাল লোকের সাথে তো আর ইংলিশে কথা হবে না, জার্মানি কথা হবে। জার্মানিতে হবে। হ্যাঁ, তো আমি বললাম যে এটার কনভারসেশন আমি করবো না, ওখানে আমার কনসার্ন থাকবে, সে কাজ করবে। তারপর আমাকে জিজ্ঞেস করলো তুমি কি ল্যাঙ্গুয়েজ করছো কিনা। আমি তো ল্যাঙ্গুয়েজ আমার শেষ হয় নাই, বাট আমি ল্যাঙ্গুয়েজটা করতেছি। আমি এমন তখন আমার অলমোস্ট এমন শেষের দিকে আর কি, এমন শেষের দিকে। তো আমার কাছে দু একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, তুমি কই থাকো, কই থেকে আসছো, তোমার নাম কি, তোমার হবি কি, এইসব জিজ্ঞেস করলো, যে একটা বেসিক কোশ্চেন আর কি। হুম। হুম। তো করার পরে বললো আচ্ছা ঠিক আছে। এবং এখানে ছিল যে আপনি যে মোটিভেশন লেটারটা দিবেন, সেই মোটিভেশন লেটারটা আপনার জার্নির শুরু থেকে এবং জার্নির শেষ, এবং আপনি কেন জার্মানিতে যাবেন, আপনাকে কেন জার্মানিতে দরকার, আপনি তার অর্থনীতি কি কাজে লাগাইতে পারবেন, এই জিনিসটা হলো ওই মোটিভেশন লেটারটা তুলতে হবে। হুম। হুম। ওকে। তো যাই হোক, পরে টাকা পয়সা দিয়ে আমাকে একটা স্লিপটা দিয়ে দিল, বললো যে ইউ আর ওয়েলকাম, তোমাকে জানাবো পরে এরকম একটা কথা আপনার এখানে নেট সমস্যা নাকি ভাই? বললো। তারপরে আমি চলে আসলাম। আধা ঘন্টা এই যে কথাগুলো বললাম এটা না, কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। বেজে বেজে আসতেছে। ওকে। এখন কি ক্লিয়ার শোনা? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, তারপরে আমি এটা কথাবার্তা বলার পরে যে অঙ্ক বের করে এই সব মিলে হয়তো আধা ঘন্টা 25 মিনিট কি 30 মিনিটের মধ্যে কনভারসেশন হলো। কনভারসেশন হওয়ার পরে আমি চলে আসলাম। আসার পরে আমি ইন্টারভিউ দিলাম 14 তারিখে। 18 তারিখে আমাকে 12টার 7 আমার মনে আছে, 12টার 7 আমার কাছে একটা মেল আসলো যে ইউর ডিসিশন ইজ রেডি, তুমি আগামীকাল মানে 19 তারিখ তুমি হলো পাসপোর্ট কালেকশন করো। তো এখন আমি চিন্তা করলাম 14 তারিখে আমি ইন্টারভিউ দিচ্ছি, 14 তারিখ থাকে বুধবার, সাধারণত বুধবারে ইন্টারভিউ নাই অপরচুনিটি কার্ডের জন্য। তাহলে বুধ বৃহস্পতি 2 দিন, শুক্র শনি বন্ধ, রবিবার দিন আমাকে মেল দিল। মানে বুঝলাম না, তার মানে কি হয় নাই। তখন আমি চিন্তা করতেছি তাহলে কোথায় আমার ভুল হইলো, আমি কি ভুল করলাম। তো এখন যেহেতু ডিসিশন হয়েই গেছে, তো পরের দিন আমি গেলাম। যাওয়ার পরে 2টার সময় আমাকে যেতে বলছে। তো 2টার সময় আমি একটা স্লিপ দিছিল আমি পাসপোর্ট দেওয়ার সময়, ওই স্লিপটা নিলাম। স্লিপটা নিয়ে দেখলাম যে স্লিপটা সেইভাবে যেভাবে যে কাউন্টারে আমি ইন্টারভিউ দিছি ঠিক সেভাবে করে আমি সেই কাউন্টার পর্যন্তই গেলাম। যাওয়ার পরে আমাকে পাসপোর্টটা দিল। পরে খুলে দেখলাম যে আলহামদুলিল্লাহ ভিসাটা হয়েছে। তখন আপনার অনুভূতি কেমন ছিল? অনুভূতি খুবই ভালো ছিল। তো বেরোই ফোন দিলাম আমার ওয়াইফকে ফোন দিলাম। তারা তো সব বাসায় সবাই খুব দোয়া কালাম করতেছিল। পরে আমার বাবাকে ফোন দিলাম, ছোট বোনকে ফোন দিলাম, মাকে ফোন দিলাম। সবাই তখন খুশি। যাই হোক হয়ে গেছে। এবং আমি আমার যতটুকু ওই পর্যন্ত মনে পড়ে যে 3-4 দিনে আমি ফার্স্ট ভিসা পাইছি আর কি, এখন পর্যন্ত তাই। 3-4 দিনে ভিসাটা আমি এবং আমার আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি ওই যে ফর্মগুলো ফিল আপ করবেন তখন হচ্ছে আপনি কবে ফ্লাই করতে চান এটা একটা ডেট মেনশন করতে হয়। তো ডেট অনুযায়ী আপনাকে ভিসা দিবে। যেমন আমি মের 19 তারিখে পাসপোর্ট পাইছি, বাট আমার ভিসা স্টার্ট হবে কিন্তু সেপ্টেম্বর 1 তারিখ থেকে।
সেপ্টেম্বর ১ তারিখে স্টার্ট হবে। আর আপনি হচ্ছে ৪ তারিখের ৪ তারিখে ফ্লাই করতেছেন। অলরেডি টিকেট কেটে 4 তারিখ ফেলেছেন। ট্রাই করতেছি এবং এটা 1 বছরের ভিসা দিচ্ছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাইয়া। মানে সম্পূর্ণ একটা জার্নি সংক্ষেপে শুনলাম। খুবই ভালো লাগলো। এখান থেকে আশা করি যে অনেকেই অনেক কিছু জানতে পারবে। তো সেক্ষেত্রে আ এখন একটু ওই যে অন্যদের কোয়েশ্চেন, অন্যদের অনেক প্রশ্ন থাকে অনেক সময় অনেকের। তো আমরা দেখি আ কে কি প্রশ্ন করতে চায়। তো আপনার যাদের প্রশ্ন আছে তারা একটু হ্যান্ড রেইজ করেন দয়া করে। আর আচ্ছা, মনির হোসেন ভাই, আপনি অনেকক্ষণ ধরেই হ্যান্ড রেইজ করে রাখছেন। জি, আপনি বলুন। আপনার ভাইয়ার কাছে আপনার কি প্রশ্ন আছে? ওয়ালাইকুম সালাম। জি, বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে অপরচুনিটি কার্ডে যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে বয়সের কোনো ধরা আছে নাকি, যে বয়স বয়স। আচ্ছা, আচ্ছা। পলাশ ভাই। না, বয়সের ব্যাপারটা আছে। আপনি বিলো 35 হইতে হবে। যদি আপনি 35-এরও বেশি হয়, ধরেন 35 থেকে 40 পর্যন্ত ওরা কাউন্ট করে। 40 হলে তখন আপনাকে পয়েন্ট বেজে চলে যেতে হবে। তবে বয়সে খুব একটা আটকাবে না যদি আপনার বাকি ডকুমেন্টস গুলো এবং সবচেয়ে মূল বিষয় হচ্ছে কি আপনার সার্টিফিকেট, আপনার এখন বর্তমান ক্যারিয়ার এবং এবং হচ্ছে হলো আপনি যে ক্যারিয়ারে ঢুকবেন, তিনটা যদি ম্যাচ হয় তাহলে খুব একটা প্রবলেম হবে না। আমি যতটুকু জানছি যে এটা 6টা পয়েন্ট কভার করতে হয়। হ্যাঁ, আমি শুরুতে সেটা বলছি। যদি আপনি আপনার সার্টিফিকেটের থ্রুতে না যেতে চান তাহলে আপনাকে ওই যে আপনার পয়েন্ট পয়েন্ট বেজে যেতে বেজে হবে। যেতে হবে। পয়েন্ট বেজে গেলে কিন্তু আপনার একটা বয়সের লিমিটেশন থাকে, যে ধরেন আমার এক্স্যাক্টলি এখন মনে নাই, হয়তো ওয়েবসাইটে একদম দেওয়া আছে 30 থেকে 35-এ গেলে বা 30 থেকে 32-এ গেলে 2 পয়েন্ট বা 35-এ কম হলে 1 পয়েন্ট, এরকম একটা ফ্যাক্টর থাকে তখন। যেরকম তো আচ্ছা, পয়েন্ট আছে। এটা আপনি যদি আপনার পয়েন্ট সার্টিফিকেট, বেসটা পয়েন্টের উপর আমাদের কাছে একটা আর্টিকেল আছে। আমি এটা গ্রুপে দিয়ে দিব না। ঠিক আছে? আর আপনার কাছে যদি আপনি সার্টিফিকেট দিয়ে আপনি এলিজিবলই হয়ে যান তাহলে তো আপনার আর বয়সটা লাগতেছে না। ওকে। জি ভাই, আমি ব্যাচেলর, যদি না ব্যাচেলর থেকে অ্যাপ্লাই করতে পারবো তো নাকি? আমি তো ব্যাচেলর করা আছি। না, ব্যাচেলর থেকে অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আপনার এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। এটা একটা স্কিল মাইগ্রেশন ভিসা। জি ভাই, আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, আমার প্রায় 20 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, তাহলে ব্যাচেলর দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। মানে 20 বছর কিসে এক্সপিরিয়েন্স আছে? জি ভাই, এই ড্রাইভিং, এই ড্রাইভিং এ। আপনি কি তাহলে ড্রাইভিং আছে? আপনি ব্যাচেলর দিয়ে কি আপনি তার ড্রাইভিং এর উপর ব্যাচেলর করেন না? না, ব্যাচেলর তো ড্রাইভিং আচ্ছা, করে না। এখানে একটা মাঝখানে একটা পয়েন্ট সেটা হচ্ছে যে পলাশ ভাই, জি, অপরচুনিটি ভিসার জন্য কি সাবজেক্ট ওয়ারি জব সেক্টরের অভিজ্ঞতা প্রয়োজন, নাকি এর জি ভাই, বাইরে সাবজেক্ট। বাইরে হইলেও চলবে কিনা? না, ধরেন এই যে ভাইয়ের কথাই বলি, উনি ধরেন বিএসসি করতেছে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশনে, কিন্তু ওনার এই রিলেটেড কোনো আপনার বা কম্পিউটার সায়েন্সে বিএসসি করছে কিন্তু ওনার কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো জব এক্সপিরিয়েন্স নাই, তাহলে এটা হবে না। তাহলে ওনার সার্টিফিকেট দেখে অথবা পয়েন্ট বেজে কোনোটাই হবে না? পয়েন্ট বেজে হইতে হলে তো ওনার সার্টিফিকেটের সাথে তো ওনার ক্যারিয়ারটা মিলতেছে না। দেখেন উনি ক্যারিয়ার করতে ছিল মেল নাই সিএসসি। সেক্ষেত্রে। জি জি, সরি। আমার আমার হচ্ছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আছে আমার তো সার্টিফিকেটের সাথে ওটার কোনো, আমাদের হ্যাঁ, বাংলাদেশে তো তাহলে আপনার আপনি এরকম অপরচুনিটি কোনো কার্ডের জন্য সিস্টেমও নেই। অ্যালাউ করতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে অপরচুনিটি কার্ডের জন্য যেই সাবজেক্টে অনার্স বা মাস্টার্স করা হয়েছে ওই রিলেটেড চাকরির বা অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট 5 থেকে 7 বছর আচ্ছা, আচ্ছা, ঠিক হলে আছে। ভালো। তা ওরা মনে হয় সেটাকে 3 বছর। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা মনির ভাই, আচ্ছা ভাই, আপনার thank আর you. কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। রেজওয়ান ভাইয়া, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নটি করুন দয়া করে। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমি মনে করেন একটা সাবজেক্টে বাংলাদেশ থেকে ডিপ্লোমা কমপ্লিট করা এন্ড বিএ ব্যাচেলরের রানিং আর কি, ওই সাবজেক্টেই আমার জব এক্সপিরিয়েন্স ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে 3 বছর থেকে 5 বছর জব এক্সপিরিয়েন্স আছে সার্টিফিকেট সহ। এখন আমি যদি এটা দিয়ে পয়েন্ট বেস যাইতে চাই বা কি বলে সার্টিফিকেট যেটা আনয়ন করে এইভাবে যেতে চাই, তাহলে কি যেতে পারবো? পলাশ হ্যাঁ, ভাই। আপনি তো পয়েন্ট বেজে যেতে হবে আপনাকে, আপনি ওই সার্টিফিকেটে যেতে পারবেন না, কারণ ওদের ওখানে ডিপ্লোমা এসে গেলে আপনি 4 পয়েন্ট 4 একটাই হয়ে যায়, কিন্তু আপনার
আপনার যদি মিনিমাম 6 পয়েন্ট পেতে হবে। হ্যাঁ 5 পয়েন্ট পেতে হবে, তখন আপনি তাহলে ওই যে আপনার হ্যাঁ ডিপ্লোমার ওখানে পাবেন 4 পয়েন্ট, আর হ্যাঁ হচ্ছে আপনার আমি স্যার পয়েন্ট বেজ এক্সপিরিয়েন্স। দেখছি যে আমার পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট বেজে মিনিমাম 6 প্লাস 8 পয়েন্ট আসে। আমি ওটা পয়েন্ট বেজ হুম মিলাইছি, হুম 6 প্লাস আছে, 8 পয়েন্টে আসে। হুম আমার বয়সও ওই ইসের মধ্যে, বয়স 30 এর নিচে। আহ, হুম। সবকিছু মিলে আর কি পয়েন্ট বেজে 8 পয়েন্ট আসে আর কি। আপনি বিএসসি কমপ্লিট করে অ্যাপ্লাই করলে তখন আর আপনার পয়েন্ট বেসটা লাগবে না, তাহলে আপনি তখন এটাতে আচ্ছা এসে আচ্ছা, অ্যাপ্লাই করতে পারেন। মানে আমি যদি পয়েন্ট বেজ দেয় সেক্ষেত্রে আমার সার্টিফিকেট কোনো আনলোকেন করা লাগবে না, তাই তো? সার্টিফিকেটের না পরে না 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 না। বুঝতে যেমন পারছি। ধরেন এই যে আপনি আমি বলি আপনাকে, আপনি কোয়ালিফিকেশনের জন্য পাবেন 1 পয়েন্ট, তাই না? জি জি। তারপর হচ্ছে হলো আপনার আপনার আমাদের ভার্সিটির আপনার আপনার ইটা যদি ইসের সাথে জার্মানির সাথে মিল খায় তাহলে আপনি পাবেন 4 পয়েন্ট। তারপর হচ্ছে প্রফেশনাল হ্যাঁ এক্সপেন্সের জন্য পাবেন 2 থেকে 3 পয়েন্ট, ল্যাঙ্গুয়েজের জন্য পাবেন 1 থেকে 4 পয়েন্ট, এজের জন্য 35 এর নিচে হলে পাবেন 2 পয়েন্ট, 35 এর উপরে পাইলে পাবেন 1 পয়েন্ট, মানে 35 থেকে জি। 40। মানে বোধ দুই ক্ষেত্রে আমার সার্টিফিকেট গুলো আনলোকেন করা লাগবে, যেহেতু এটা হ্যাঁ একটা। হ্যাঁ সার্টিফিকেট লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, এটা আর কি কনফিউশন ছিল। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে অনেক। ওকে টানকি শোন। আচ্ছা তারপর হচ্ছে তহিদুল মনি রনি ভাইয়া, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই কেমন আছেন? আর আপনার প্রশ্নটি জি কি দয়া করে? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই আমার প্রশ্নটা হলো মানে আমি মানে ডিগ্রিটা যে ভাইয়া বললো যে সার্টিফিকেট দিয়ে চেক করে, এটা কিভাবে করব? পলাশ ভাই। ডিপ্লো হচ্ছে আপনার ওই যে digital.diplo, আপনি অপরচুনিটি কার্ডের জন্য সার্চ দিয়েন, ওইখানে সার্চ দিলেই প্রথমে আপনার ঢুকতে গেলে আপনার সার্টিফিকেটে যাবেন না আপনার পয়েন্ট বেস যাবেন, ওটা আপনাকে জিজ্ঞেস করবে। আচ্ছা বুঝতে পারছেন? সাবজেক্ট হচ্ছে digital.diplo.de। হ্যাঁ, জি এটা ঢুকলে আপনি যখন লগ ইন করতে যাবেন তখন আপনাকে ইউজার নেম আপনার আপনার ছিল মেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করতে গেলে আপনি তখন হচ্ছে হলো ফার্স্ট স্টেপটাই আপনি কি পয়েন্ট বেস যাবেন না আপনার ভার্সিটির সার্টিফিকেট দিয়ে যাবেন, তো এটা আপনাকে একটা অপশন দেবে। আপনি যদি সার্টিফিকেট দিয়ে যান তখন ওরা আবার একটা কিছু ক্রাইটেরিয়া জিজ্ঞেস করবে তোমার এই জিনিসগুলো আছে কিনা, তাহলে আপনি এলিজিবল হবেন। আচ্ছা আমি লিঙ্কটা ভাইয়ের সাথে শেয়ার করবো না, আপনারা এখান থেকে লিঙ্কটা তাহলে সবাই নিয়ে নিন। ওকে জি ভাইয়া। আমার আরেকটা কোশ্চেন ছিল, মানে ধরেন আমি পয়েন্ট বেস হিসাব করে দেখলাম যে আমার ঠিক আছে, আর বরঞ্চ আপনার যেটা লিমিট সেটা হচ্ছে 6 বেশি আছে। হুম আর আপনার আমার জব এক্সপিরিয়েন্সও আমার সাবজেক্ট রিলেটেড প্রায় 7.5 বছর আছে হুম বর্তমানেও। আর আমার আরেকটা বিষয় হলো যে আমার বড় ভাই ওই দেশে থাকে, তো এই ক্ষেত্রে কি আমি কোনো অ্যাডভান্টেজ পাবো কিনা? হ্যাঁ পাবেন। তাহলে আপনি তো আর পয়েন্ট বেসে যাওয়ার দরকার নেই, আপনার সাবজেক্ট যেটা সেই রিলেটেড সাবজেক্ট, আপনার হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা, এবং আপনার যে বড় ভাই আছে, বড় ভাই আপনার বড় আপন বড় ভাই থাকে মানে পরিচিত আর কি, একবার আপন না, মানে আমার না? আত্মীয়। আপন বড় আমি জানি না, আমি একটু এই বিষয়ে একটু কম এটা জানি না খুব একটা, যে যদি পরিচিত কেউ কি আপনাকে ওই যে আমরা যেটা ব্লকের জন্য যে টাকার আমরা রেকমেন্ডেশনটা করি সেটা কি একদম ডিরেক্ট ব্লাড ছাড়া করতে পারে কিনা, আমি এটা বিষয়টা একটু মনে হয় না পারে। আমি যে কজন দেখছি সবাই তার নিজের ভাইয়ের জন্য করছে আর কি। এমনি আপন ভাই হলে পারে, তাই তো? হ্যাঁ আপন ভাই হলে পারে। আর যদি উনি হয় তাহলে ওনার ক্ষেত্রে যে আমি আমার ফ্রেন্ডের কাছে যে সুবিধাটা নিচ্ছি সেটা হচ্ছে যে ইনিশিয়াল অ্যাড্রেসটা আপনি ওটা ইউজ করতে পারেন, তাহলে এটার জন্য কিছুটা বেনিফিটেড হবেন। আরেকটা প্রশ্ন হলো ভাই, ধরেন আমি ধরেন এটা অপরচুনিটি ভিসা কার্ড অ্যাপ্লাই করার আগে মানে আপনার জার্মান ভাষা শিখে মানে আগে কি ইন্টারভিউ দেওয়া শুরু করা লাগবে দেশ থেকে, নাকি ওই দেশে গিয়ে করা যাবে? না না, আপনি ধরেন জার্মান ল্যাঙ্গুয়েজ বিষয়টা কি, আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ কেন শিখবেন এটা হলো ফার্স্ট কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবো এই কারণে যে আমরা কেন যাইতেছি, আমরা তো 1 বছর চাকরি করবো বা 2 বছর চাকরি করে চলে আসার জন্য না না যাচ্ছি, লং টাইম থাকবো জন্য। লং টাইম যদি আপনি থাকতে চান তার ফার্স্ট রিকমেন্ড হচ্ছে হলো অ্যাটলিস্ট B1 পাস করতে হবে, যদি ডাক্তার বাদে অন্য কোনো প্রফেশন হয়। আচ্ছা 2 নম্বর ইস্যু হচ্ছে যে আপনার কোনো জব করতে গেলে আপনাকে ল্যাঙ্গুয়েজ লাগবে। ওদের আপনি কিছুই জানেন না কিন্তু আপনি তো ল্যাঙ্গুয়েজ জানেন, তাহলে আপনার প্রায়োরিটি আছে। আপনি সব জানেন কিন্তু ল্যাঙ্গুয়েজ জানেন না, আপনার প্রায়োরিটি নেই। তো আপনি যদি ল্যাঙ্গুয়েজ এখান থেকে যেমন ল্যাঙ্গুয়েজ আমি কিন্তু এই আমি যেদিন অ্যাপ্লাই করছি সেপ্টেম্বর মাস থেকে আমি ওয়াইফের সাথে লেগে আছি, পড়ি না পড়ি, থাকি না থাকি, কি করি না করি, তো ওনার সাথে কিন্তু আমি এই বিষয়ে টাচে আছে যে ভাই আমার এটা এইভাবে লাগবে, আমার টার্গেট কি অ্যাটলিস্ট B1। আমি যত ইংলিশে ভালো পারি, যত যাই করি, আপনাকে পিআর পাইতে হলে বা পাসপোর্ট পাইতে হলে আপনাকে B1 পাস করতে হবে। দুইটা জিনিস, একটা হচ্ছে পার্মানেন্ট জব এবং হচ্ছে পিআর।
বা নাগরিকত্ব, হ্যাঁ। যেটাই বলেন। হ্যাঁ, পার্মানেন্ট আচ্ছা জব পাইতে হলে পলাশ ভাই আপনি যেটা বললেন মানে ধরেন B1 আমি কি দেশ থেকে করে গেলে ভালো, নাকি ধরেন আমি দেশে A2 পর্যন্ত করলাম, জার্মানি থেকে বাকি B1 যত আপনি শিখতে কাজের পারবেন, পাশাপাশি করবো। যত দূর পর্যন্ত আগাইতে পারেন। আপনি যদি যাওয়ার আগ পর্যন্ত C2 শেষ হয়ে যায়, আপনি C2 শেষ করে ফেলবেন। আপনি এটা গ্যাপ দেওয়া যাবে না, কন্টিনিউয়াসলি করে ফেলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি ভিসা পাইতে পাইতে যদি C2 শেষ হয়ে যায়, C2 শেষ করে আপনি চলে যাবেন, করতে থাকবেন। কিন্তু এটা আপনার লাগবে, এটা ভাত খাওয়ার মতো। 2 দিন আগে আর পর লাগবে। হ্যাঁ, লাগবে, এতে কোনো অপশন নাই। আপনি যদি মনে করেন যেটাতে পার পাওয়া যাবে না, হ্যাঁ চলে আসতে হবে আপনাকে মিডল ইস্টের মতো ভাইবে, তাহলে 5-7 বছর 10 বছর চাকরি করে চলে আসতে হবে। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। ওকে তহিদুল ভাই, নানকিশোর। আচ্ছা, এখানে মাঝখানে একটা জিনিস অ্যাড করে রাখি যে মনির ভাই সম্ভবত কষ্ট পেয়ে উনি চলেই গেছে, যে অপরচুনিটি কার্ড সংক্রান্ত, তাহলে আমার হচ্ছে না। এখন এখানে একটা ঘটনা হয়েছে যে অপরচুনিটি কার্ড এটার একটা নির্দিষ্ট ওয়েতে আমাদেরকে আগাইতে হবে। তবে হ্যাঁ, যে মনির ভাইয়ের যে যোগ্যতা 20 বছর ড্রাইভিংয়ের উপর অনেক, উনি আমার সাথে পার্সোনালি কথা হয়েছিল, তো ওনার যে মনির ভাই আসছেন আপনি, আচ্ছা ঠিক আছে, আপনার কথা বলতে বলতে চলে আসছেন। তো আপনি অপরচুনিটি কার্ডে হচ্ছে সাবজেক্ট যে মানে অপরচুনিটি কার্ডের যেই রিকোয়ারমেন্টগুলো আছে এটার সাথে তো আপনার একটু দেখা গেছে যে এদিক সেদিক হচ্ছে। তো সেক্ষেত্রে ধরেন কোনো কারণে যদি আপনি যাইতে না পারেন, আরও তো অপশন আছে। ব্লু কার্ডে ট্রাই করতে পারবেন। ব্লু কার্ড হচ্ছে ডিরেক্ট জব ভিসার জন্য আবেদন, বাংলাদেশ থেকে বসে, ঠিক আছে, বাংলাদেশ থেকে বসে আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে আবেদন করবেন এবং ইন্টারভিউ দিবেন। ওনারা যদি আপনাকে নিশ্চিত করে যে মনে করে যে না আপনি উপযুক্ত আছেন, তখন আপনাকে ওরা নিয়ে নেবে। এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের একজন স্টুডেন্ট মোবারক ভাই নাম, উনি মাল্টাতে থাকতো আগে। তো মাল্টাতে থাকাকালীন উনি ড্রাইভিং পারতো। ওইখান থেকে উনি হচ্ছে জার্মানি, ফ্রান্সে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছিল ওনার সার্টিফিকেট দিয়ে, যেহেতু মাল্টা সম্ভবত ইউরোপের একটা দেশ, তাই না? তো জি ভাই, এজন্য সম্ভব হতে মনে হচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে अवेलेबल হচ্ছে বলি তো সেক্ষেত্রে হচ্ছে ওনার খুব বেশি যে এক্সপিরিয়েন্স ছিল এমন না, উনি ডিরেক্ট হচ্ছে ওয়ার্ক বিষয়ে বা ব্লু কার্ডে হচ্ছে উনি চলে গেছিল। তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে এখনও ওইরকম সংবাদ শুনি নাই, তবে মাঝখানে আমি কিছু সংবাদ শুনেছিলাম যারা হচ্ছে ডিরেক্ট কাজের অভিজ্ঞতা দিয়ে হচ্ছে মানে ডিরেক্ট জব বিষয় গেছে, এরকম 2-1 জনের সাথে কথা হয়েছিল, বাট তারা সত্যিকার অর্থে গেছে কিনা সেটা আমি এখনো নিশ্চিত না। তো যাই হোক, সম্ভাবনা আছে, তো হতাশ হওয়ার কিছু নাই। অপরচুনিটি কার্ড হচ্ছে আপনি ডিরেক্ট জব খুঁজতে যাবেন, না হলে আপনি ডিরেক্ট জবের জন্য ট্রাই করতে পারেন। ওয়াহিদ ভাই, অপরচুনিটি কার্ড হচ্ছে ওখানে গিয়ে তো এখানে চাকরির কোনো বা এক্সপিরিয়েন্সের কোনো দরকার হয় না, ওটা তো ওখানে 1 বছরের জন্য একটা ভিসা দেয়, তারপর ওখানে গিয়া এটা আপনাকে দেখে ভিসা দিবে, আপনি উপযুক্ত কিনা এটা দেখে ভিসা দিবে আর কি, এটাই ব্যাপারটা, আর কিছু না, বুঝছেন, এই আর কি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা পরে যাই, দেখি আর কেউ কোশ্চেন করতে চান? জি ভাই, ওয়াহিদ ভাই, ওই যে ওনার সাথে একটু কথা বলছিলেন, ওনার সাথে আমি কথা বলবো। উনি হচ্ছে হানিমুনে আছে এখন, উনি দেশে এসে বিয়ে করছে, ওনার ফ্লাইট আবার 15 দিন পরে, তো আপাতত উনি ব্যস্ত আছে খুব। ঠিক আছে, আচ্ছা, ওনার সাথে আমার যে কোনো এক সময় একটু করাই দেন, মিট করাই দেন। আচ্ছা আমি কথা বলে দেবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওকে পলাশ ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, কিছু যদি মনে না করেন। পলাশ ভাই, মানে ভাই আপনি মানে যে এই অপরচুনিটি কার্ড পাওয়ার আগে মানে কতটুকু পর্যন্ত করছিলেন, জার্মান ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করছেন? এটা আমি এখন A1 শেষ করছিলাম, A2 করতেছি এখন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তখন বায়ার হচ্ছে A1 শেষের দিকে ছিল একদম। আচ্ছা, তো তারপর হচ্ছে মুর্শিদা ইসলাম, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যালো মুর্শিদা ইসলাম, শুনতে পাচ্ছেন? কোনিনজ মিয়া হইরেন। জি আসসালামু আলাইকুম, আমি মুর্শিদা ইসলাম। জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আসলে আপনাদের কাছে ওনার কাছে আমি একটু আপনাদের কাছে শিখতেছি A1 এর জন্য, যেহেতু আমার হাজবেন্ড ওই দেশে থাকে। আমি এটা নিয়ে আমি আরেকটা অপরচুনিটি বিষয় জানতে চাচ্ছি যে 2 বছরের জন্য ভিসা দিছে মনে হয় না পলাশ ভাইকে? 1 বছরের জন্য। আচ্ছা, 1 বছরের জন্য। আচ্ছা, পরবর্তীতে এটা ভিসা প্রসেসিংটা কিভাবে বাড়বে বা কি? এটা হচ্ছে যে আমাদের এখানে একটা কন্ডিশন হচ্ছে যে আপনাকে আপনার সাবজেক্ট রিলেটেড 1 বছরের একটা ব্লু কার্ড জব ম্যানেজ করতে হবে।
তো 1 বছর যদি আপনি ব্লু কার্ড জব ম্যানেজ করতে পারেন তাহলে হচ্ছে হলো আপনাকে ওরা পরে ওইটা তো ব্লু কার্ডের ক্যাটাগরিতে চলে গেল। এখন আমার এটা হচ্ছে জব সার্চিং ভিসা আর কি, হ্যাঁ, জব সার্চিং ভিসা। তো যখন আমি জব পেয়ে যাব তখন গেলে আমি এটা হয়ে যাবে ওইটা পিআর দিয়ে দিবে বা হয়ে যাবে জব ভিসা, জব অনুযায়ী দিয়ে দিবে। হ্যাঁ, জব অনুযায়ী এবং এটা যদি আমার ফুল টাইম জবটা যদি ব্লু কার্ড ক্যাটাগরিতে পড়ে যায় তাহলে আমি তো ব্লু কার্ড হোল্ডার হয়ে যাব তখন। ধরেন এর মধ্যে 1 বছরের মধ্যে হলো না, তাহলে কি? তাহলে কোশ্চেন হচ্ছিল যে তাহলে আপনি বিষয়টা হচ্ছে যে দেখেন আমরা সবাই, ওরাও তো মানুষ, আমি যতটুকু জানতে পারছি যে মানে আপনার চেষ্টাটা কতটুকু আছে, আপনি 1 বছরের মধ্যে কি পরিমাণ চেষ্টা করছেন, বা আপনি কি পরিমাণ ভাষা শিখছেন, বা আপনি কি পরিমাণ মানে কাজের জন্য খুঁজতেছেন, এই জিনিসগুলো যদি আপনি ফোকাস করতে পারেন তাহলে আমি যেটা শুনছি ওরা আরো 1 বছরের বিষয়ে আপনাকে এক্সটেন্ড করে আর কি। আচ্ছা, আমি একটা জানতে চাচ্ছি আমার আত্মীয়তার ব্যাপারে, যাদের রিলেটিভ থাকে ওই দেশে তাদের জন্য কি সুবিধা? যেমন আমার হাজবেন্ড থাকে, আমার এক মেয়ের জামাই থাকে, আমার আরেক মেয়ের জামাই ট্রাই করবে, সে বর্তমানে আইটি ইঞ্জিনিয়ার, বুঝছেন? সে আইটি ইঞ্জিনিয়ার, সে আইটি তে জব করতেছে ব্যাংকে। তার বয়স মনে হয় 40 হয়ে গেছে, তাদেরকে দিয়ে কি আপনার সুবিধা কি এটা জানতে চাচ্ছেন? না তারা কি সুবিধা? আমার সুবিধা না, মানে ওই যে আত্মীয় হিসাবে আমার মেয়ের জামাই কোনো সুবিধা পাবে কিনা, সে যদি যে অপরচুনিটি ভিসার জন্য আবেদন করে। হ্যাঁ, না আমার তো 3 মেয়ে, তো 2 মেয়েই থাকে দেশের বাইরে। আরেক মেয়ের জামাই যিনি আইটি ইঞ্জিনিয়ার, নতুন করে একজন যাবে। এখন উনি কোনো সুবিধা পাবে কিনা আমাদের কাছ থেকে, রিলেটিভদের কাছ থেকে, জার্মানিতে যারা আছে তাদের কাছ থেকে? সুবিধা কোনটা পাবে দেখেন, আর সুবিধা পাবে কি সেটা হচ্ছে যে আপনার যেমন আমরা ব্লক করা লাগছে। এখন ধরেন আপনার মেয়ে হ্যালো, এখন কি এর জন্য কি অপরচুনিটির জন্য কি ব্লক অ্যাকাউন্ট করতে হয়? জি ব্লক অ্যাকাউন্ট করতে হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, আর আমরা অনেক কথাবার্তা বললাম। আর কি কেউ কোনো ভাই আমরা একটা কোর্স চালাবো? জি বলুন, সময় খুব বেশি নেই। সাবজেক্টে বাংলাদেশ থেকে ডিপ্লোমা করছি, এটা রেগুলেটেড পেশা আর কি। সেই ক্ষেত্রে আমার আন্নান কেউনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কেমন লাগবে আর কি? রেগুলেটেড বিষয়তে নাকি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট বেশি লাগে আন্নান কেউনের? রেগুলেটেড পেশা মানে বুঝিনি, একটু বুঝাই বলুন তো। রেগুলেটেড মানে স্বীকৃত আর নন স্বীকৃত পেশা, কিছু ওদের 2 ধরনের পেশা হয়। রেগুলেটেড মেডিকেল ভিসা যেগুলো বা আইটি রিলেটেড যে বিষয়গুলো, এগুলা রেগুলেটেড চাকরি আর কি, রেগুলেটেড জব। আপনি এখন কি করেন? ফিজিওথেরাপিস্ট। ফিজিওথেরাপিস্ট, আচ্ছা। মেডিকেল টার্ম আর কি। মেডিকেলের হয় আমি যতটুকু জানি মেডিকেল পার্টটা হইলে আপনার মিনিমাম C1 লেভেলের ল্যাঙ্গুয়েজ লাগবে। জি, এই জন্য আর কি যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা কেমন লাগবে। এটা কিন্তু আবার ডিমান্ড অনেক, কারণ বিষয়টা হচ্ছে দেখেন যে আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলে এটাতে হাই লাগবে, কারণ হচ্ছে ওটা আপনি একদম নেটিভদের সাথে মিশবেন, নেটিভদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, এটাই কথাবার্তা যদি তাদের না বুঝেন, না বলতে পারেন তাহলে তো সমস্যা। জি বুঝতে পারছি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য প্রফেশনে আমি যেটা বেশ ঘাটাঘাটি করে বুঝলাম, অন্যান্য প্রফেশন গুলাতে আপনি আনন্দ করতেও ইজিলি A1 জার্মান A1 বা শুধু ইংলিশ দিয়েও আপনি আনন্দ করতে পারবেন। বাট এই রেগুলেটেড পেশাগুলোতে নর্মালি দেখি B2 বা C1 স্যার আনন্দ করা যায় না, অপরচুনিটি কার্ড তো দূরে থাকে। ওকে, ঠিক আছে। আমাদের সময়, মারুফ বিল্লাহ ভাই দেখি আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার প্রসেসিং কত দূর, কিরকম আগাচ্ছে? ভাইয়া গ্রুপে তো আসলামই পলাশ ভাইয়ের মাধ্যমে। পলাশ ভাই রেফার করেছিল। জি হ্যাঁ রেফার করেছিল আর কি। পলাশ ভাইয়ের সাথে আমার পার্সোনালি এমনি কথা হয় না কখনো। তো আমারটা হচ্ছে আমি বলতাম আর কি, আমার হচ্ছে এখন 2 থেকে 8 উইকস আর কি আসছে। হঠাৎ করেই দেখি, যেটা 6 মাস ছিল হঠাৎ করে দেখলাম 2-3 দিন আগে 2 থেকে 8 উইকসে চলে আসছে। মাশাআল্লাহ, এই আর কি। তো আগে যাচ্ছে ইনশাআল্লাহ পলাশ ভাইয়ের সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ আর কি। কিছু ব্যাপার একটু হেল্প দরকার,
পলাশ ভাই কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, করেন ভাই, সমস্যা নেই। আচ্ছা, আমি আপনার সাথে নক করবো। আপনি তো যে চ্যান্সেলরতে ওইটাতে তো আসেনি আমাদের গ্রুপে। হ্যাঁ হ্যাঁ আছি, করেন যোগাযোগ করেন। আচ্ছা আচ্ছা, আমার ওই যে কামরুল ভাইয়ের সাথে কথা হয়েছিল, পরে হ্যালো, ভাই আমি একটু বলতে চাইছিলাম। আচ্ছা হ্যালো, এক মিনিট। হ্যালো, মারুফ ভাই তো পলাশ ভাইয়ের সাথে কথা বলেই নিতে পারবেন। যে রুবেল ভাই একটু দ্রুত বলে ফেলেন, আমাদের ক্লাস আর 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। ভাই আমি আসলে একটা 7 নার্স, তো আমি যদি B1 কমপ্লিট করি তাহলে আমি কি নার্সিং প্রফেশনাল লাগে অ্যাপ্লাই করতে পারবো জার্মানি? পলাশ ভাই তো আপনাকে মানে আগে ওই যে এক ভাইয়ের কথাই বললাম, ডাক্তার প্রফেশনটা একটু অ্যাটলিস্ট C1 বা B2 দিয়ে আপনি ট্রাই করতে পারেন, হতে হওয়ার চান্স আছে। B1 B2 C1 এটা ক্ষেত্র বিশেষ। আপনার হচ্ছে যে আরে আমি ক্লাসে আছি, পরে বলছি। হ্যালো, আচ্ছা আমাদের ক্লাস একদম শেষের দিকে, অল্প একটু সময় বাকি আছে। তো অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, আর মোটামুটি অপরচুনিটি কার্ড সংক্রান্ত যত ধরনের জিজ্ঞাসা থাকা উচিত বা প্রয়োজন মোটামুটি মোটামুটি হচ্ছে আমরা অনেকাংশেই কভার করতে পারছি। তো আর কেউ কি স্পেসিফিকভাবে কিছু বলতে চান? একদম ভাইয়া আমি পরে কিছু কোশ্চেন আছে আমার, ওই যে আউসবিল্ডিং নিয়ে কিছু কোশ্চেন করতে আচ্ছা, আছে। আউসবিল্ডিং নিয়ে হচ্ছে আগামীকাল ক্লাসে জয়েন দিন আপু। আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আগামীকাল ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করে দেব না। আর যেহেতু আজকে এটা অপরচুনিটি কার্ড বিষয় সংক্রান্ত কথাবার্তা, তো আমরা এখানেই থাকি। হ্যাঁ, ওকে আপু। হ্যালো, আচ্ছা তাহলে হচ্ছে আমরা অপরচুনিটি কার্ড সংক্রান্ত অনেক কথাবার্তা বললাম। আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আমার B1 এর ক্লাস নেওয়ার সময় হয়ে গেছে, অলরেডি আধা ঘন্টা লেট। তো যাই হোক, সবাই হচ্ছে অপরচুনিটি কার্ড সংক্রান্ত যদি কারো কোনো তথ্য জানার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন। যেহেতু আমাদের একজন স্টুডেন্ট পলাশ ভাই, উনি নিজেই সব কিছু ম্যানেজ করেছে, উনি শুধু আমাদের কাছ থেকে ভাষা শিখতেছে। তো ওনার কাছ থেকে আপনাদের যত ধরনের সহযোগিতা, তথ্যগত সহযোগিতা বা অন্যান্য বিষয় যত কিছুই হোক না কেন, আপনারা চাইলে ওনার কাছ থেকে হেল্প নিতে পারেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে সেমিনারটি এখানে সমাপ্ত ঘোষণা করতেছি।